অন্তত 2-3 পুরুষ প্রয়োজন হবে এর ফল ভোগ করার জন্যে। অতএব ফলের জন্য আমাদের অধৈর্য হলে চলবে না। আমাদের কাজ হলো নকশার উপরে যথাযথভাবে প্রাসাদ তৈরি করা। নকশার উপর ভিত করে দিয়ে পরবর্তী বংশধরের জন্য নির্মাণ কাজ ছেড়ে দেব। সম্ভবত এর বেশি আমরা করতে পারবো না। আপনারা আন্দাজ করতে পারেন যে প্রাথমিক পর্যায়ে কোনো স্কিম আমার মনে ছিল। আমি চাইছিলাম যে এ ধরনের একটা প্রতিষ্ঠান আমি হায়দ্রাবাদে কায়েম করি এবং এ ধরনের একটা প্রতিষ্ঠান এখানে কায়েম করা হোক, যাকে কোনো যোগ্য ব্যক্তি উপরোক্ত পদ্ধতিতে চালাতে থাকবেন। তারপর হঠাৎ অবস্থার পট পরিবর্তন হলো। মুসলমানদের জাতীয় শক্তির দৈনন্দিন অবনতি ও তাদের চিন্তা ও কাজের বিচ্ছিন্নতা থেকে যে আশঙ্কা আমি বহুদিন যাবৎ পোষণ করেছিলাম, অবস্থার গতিধারা হঠাৎ অপ্রত্যাশিতভাবে তা আমার সামনে এনে দিল। 1937 সালের সূচনাতেই এই বিপদের চিহ্ন ও আলামত সুস্পষ্ট নজরে পড়েছিল। অবশেষে ওই সালেরই মার্চ মাসে আমি দিল্লি গেলাম এবং নিজের চোখে দেখলাম রাজনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে মুসলমানদের উপর তার প্রভাব কতখানি পড়েছে। আমি এটাও দেখলাম যে মুসলমানদের মধ্যে এমন কাউকে দেখা যাচ্ছে না যিনি অবস্থার প্রকৃত ধারণা উপলব্ধি করে তাদেরকে আসন্ন ধ্বংস থেকে রক্ষা করার কোনো সঠিক ইসলামী পন্থা বলে দেবেন। তখন বাধ্য হয়ে আমি এই সিদ্ধান্ত করলাম যে যতটুকু শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন তা এই বিপ্লবের মোকাবেলায় ব্যয় করব। কারণ এই বিপ্লব যদি জাতিকে ধ্বংস করে দেয় তাহলে তো কোনো গঠনমূলক কাজের কোনো সুযোগই পাওয়া যাবে না। অতএব আমি দিল্লি থেকে হায়দ্রাবাদ পৌঁছা মাত্র এই নতুন অভিযানের সূচনা করলাম। তার প্রাথমিক নিদর্শনাদি আমার এসব প্রবন্ধাদির মধ্যে পাওয়া যাবে, যা সম্প্রতি মুসলমান और মৌজুদা সিয়াসি কাসমকাজ শিরোনামে প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে আমি 27শে এপ্রিল লিখিত এক পত্রে চৌধুরী সাহেবকে জানিয়ে দেই, এখন আমার সামনে এক বিরাট অভিযান, যার জন্য আমাকে একাগ্রচিত্তে কাজে লেগে যেতে হবে। মুহররম মাসের তরজমানুল কুরআন থেকে আমি এই অভিযানের সূচনা করি, যার মধ্যে ইসলামী ভারতের ভবিষ্যৎ শীর্ষক প্রবন্ধাদি লেখা শুরু হয়। আগামী মাসের মধ্যে কতজন সঙ্গী সাথী পাওয়া যাচ্ছে তা দেখতে হবে। মোট কথা আমি স্থির সিদ্ধান্ত করে ফেলেছি, যদি সারা ভারতে একজনও সাথী না পাওয়া যায় আমি একাকী আমার এই সংগ্রাম শুরু করব এবং শেষ পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখব। এখন মুসলমানদের যে নাজুক অবস্থা এবং যে ভয়াবহ ভবিষ্যতের সম্মুখীন তারা হতে যাচ্ছে তা উপলব্ধি করার পর আগামী 10-20 বছরেই দেশে ইসলামের ভাগ্যের ফয়সালা হয়ে যাবে। এখন আমরা এই সময় আত্মরক্ষার প্রস্তুতি না নিলে কয়েক বছর পর এমন কোনো শান্ত পরিবেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে বসে আমরা গঠনমূলক কাজ করতে পারবো। আজকাল আমার চিন্তাধারার মধ্যে এক উত্তেজনা বিরাজ করছে, যা আমাকে প্রশান্ত মনে চিন্তা করার যোগ্য রাখেনি। আমি দিল্লি থেকে আমার বুক ভরে একটা আগুন এনেছি এবং প্রতি মুহূর্তেই চিন্তা করছি যে এখন কি করি। এই অভিযান শুরু করার পর আমি অনুভব করতে লাগলাম এখন আমার জন্য হায়দ্রাবাদ কোনো উপযুক্ত স্থান নয়। প্রথমে যে বিশুদ্ধ গঠনমূলক কাজ করতে চাইলাম তার জন্য এমন এক নিরিবিলি স্থানের প্রয়োজন যা দুনিয়ার হইহুল্লা থেকে দূরে হবে। হায়দ্রাবাদ এ ধরনের নিরিবিলি ও নিরাপদ স্থান আমাকে দিতে পারত, কিন্তু যখন আমাদের বিপ্লবী শক্তিগুলোর মোকাবেলায় বাঁচার লড়াই করার জন্য উঠতে হলো তখন অনিবার্য হয়ে পড়ল যে নিরিবিলি স্থান ছেড়ে আসল যুদ্ধক্ষেত্রে চলে যাই। অতএব আমি 1937 সালের 2 জুন চৌধুরী সাহেবকে এ ব্যাপারে লিখে জানাই, এখন আমি মনে করছি আসল রণক্ষেত্র উত্তর ভারত। মুসলমানদের ভাগ্যের ফয়সালা সেখানেই হবে, আর সে ফয়সালার প্রভাব গোটা ভারতে ছড়িয়ে পড়বে। এখন আমার জন্য এছাড়া আর কোনো উপায় নেই যে এখান থেকে হিজরত করি এবং উত্তর ভারতের কোথাও গিয়ে অবস্থান করি। কিন্তু দারুল হিজরত কোথায় পাবো সে নির্দিষ্ট স্থান নির্বাচনে দীর্ঘ দ্বন্দ্বে ভুগছি। মুহররম সংখ্যা প্রকাশিত হওয়ার পর এমন বহু চিঠিপত্র আসছে যাতে দাবি করা হচ্ছে যে কোনো কর্মপন্থা আমি পেশ করি। অধৈর্য হয়ে কাজ করা আমি পছন্দ করি না। বহু চিন্তা ভাবনার পর এক সংগ্রামের নকশা বানাচ্ছি। ইনশাআল্লাহ 2-3 মাসের মধ্যে এই নকশা তৈরি হয়ে যাবে। এই নকশা প্রকাশ করার পর মান আনসারি ইলাল্লাহ এর আওয়াজ বুলন্দ করব। শুধু এমন লোকদেরই দাওয়াত দেব যারা সময় এলে এই কথা যেন না বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। স্বয়ং চৌধুরী সাহেবও এটা অনুভব করতে শুরু করেছিলেন। তিনি তার 25শে মে 1937 লিখিত পত্রে বলেন, যে ভালো এবং মন্দ ভারতে পৌঁছে তার অগ্রদূতের বোঝা বহন করার দায়িত্ব পড়ে পাঞ্জাবের উপর। এখানে এসে আপনি আপনার মোর্চা তৈরি করুন। যে বিপ্লবের আশঙ্কা করে আপনি সতর্ক করে দিয়েছিলেন তার সূচনা এখান থেকে হবে। যদি আপনি পাঞ্জাবকে দাবিয়ে রাখতে পারেন তাহলে গোটা হিন্দুস্তানকেও পারবেন। এ বিষয়ে চিন্তা করুন এবং রণকুশলী জেনারেলের মতো উপযুক্ত স্থানে ফ্রন্ট তৈরি করুন। তার জবাবে আমি বলি,
আগে যেমন বলেছি, আমি স্বয়ং উত্তর ভারতে স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত করেছিলাম, কিন্তু এই সিদ্ধান্ত করার সাথে সাথে আমি কঠিন মানসিক সংঘাতে পড়ে গেলাম। একদিকে আমার 20 বছরের চিন্তাভাবনা ও পড়াশোনা আমাকে বলছিল যে দুনিয়াকে মজবুত করার জন্য ওই গঠনমূলক কাজ ছাড়া আর কিছু ফলপ্রসূ হতে পারে না যার নকশা আমি তৈরি করেছি। অপরদিকে মুসলমানদের বিভিন্ন বিক্ষিপ্ত দলগুলোর উপর বিপ্লবের যে আগ্রাসী হামলা হচ্ছে তা দেখে আমি বুঝতে পারছি যে এখন জাতীয় শক্তি যা কিছু রয়ে গেছে অবিলম্বে তা সামলানো দরকার। নতুবা যে সময় পর্যন্ত আমরা আমাদের গঠনমূলক কাজ এত পরিমাণ উন্নত করতে পারবো যে তা জাতিকে সামলাবার যোগ্য হবে, তত সময় পর্যন্ত জাতিটাই শেষ হয়ে যাবে। যদি গঠনমূলক কাজের নকশা আপনাদের সামনে থাকে, যার বর্ণনা এক্ষুনি আমি দিলাম, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে কিছু লোক কোরআন ও সুন্নাহ এবং প্রাচীন ও আধুনিক বিজ্ঞানের গবেষণামূলক অধ্যয়ন ও খাঁটি ইসলামী তরবিয়তের মাধ্যমে ইলম ও চরিত্রের দিক দিয়ে এতটা যোগ্য হবে যে তারা জাতির বিকৃত শিক্ষা ব্যবস্থা, প্রশিক্ষণ ব্যবস্থা ও নৈতিকতাকে সঠিক খাতে প্রবাহিত করবে এবং তারপর সে সংশোধিত শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার দ্বারা জাতির মধ্যে এমন শক্তির সঞ্চার হবে যে সে জাতি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নৈতিক অধঃপতন থেকে নিজেকে রক্ষা করে উন্নতির পথে অগ্রসর হবে। এসব কাজের জন্য কত দীর্ঘ সময়ের প্রয়োজন? এই কাজ যদি আজ শুরু করা যায় তাহলে খুব কম করে হলেও তৃতীয় বংশধর পর্যন্ত গিয়ে তা ফলপ্রসূ হতে পারে। এখন আপনারাই আমাকে বলুন, যে ঝড় আমাদের মাথার উপর এসে পড়েছে তা আমাদের এতখানি অবকাশ দিতে কি প্রস্তুত যে আমরা নিশ্চিন্তে বসে আমাদের ভাঙা নৌকা নতুন করে তৈরি করব? যে অবস্থা আপনাদের সামনে তা আমার সামনেও। কোনো কিছুই অপ্রকাশ নেই যে যা দেখছি তা আপনারা দেখছেন না। একদিকে রয়েছে সংগঠিত শক্তি যা জাতীয়তাবাদ ও গণতন্ত্রের যৌগিক পদার্থকে প্রাদেশিক স্বায়ত্তশাসনের বিরাট উপাদানের সাহায্যে ভারতের উপর চাপিয়ে দিচ্ছে এবং নতুন ভারতের নির্মাণ এমন এক নকশার উপরে শুরু হয়েছে যার মধ্যে মুসলিম জাতির জন্য মুসলিম জাতি হিসেবে কোনো স্থান নেই। অপরদিকে মুসলমান এক পাল ভেড়া ছাগলের মতো ভারতের সর্বত্র পথহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিভিন্ন দল ও উপদল বিভিন্ন পথে পালিয়ে বেড়াচ্ছে। আমি যদি খুব আশাবাদ সহ অনুমান করি তাহলে বলতে পারি খুব বেশি 10 বছর যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ময়দান একেবারে আপনাদের হাতছাড়া হয়ে যাবে এবং এই জাতি আর অস্তিত্বই থাকবে না। যাদের সামলাবার জন্য আপনারা বসে বসে দর্শে কোরআন দিতে থাকবেন, সম্ভবত আপনারা সে নিরাপদ স্থানটুকুও পাবেন না যেখানে বসে এ ধরনের দর্শে কোরআন আপনারা দিতে পারবেন। এসব চিন্তার মধ্যেই আমি আজ থেকে 10 মাস পূর্বে নিমগ্ন ছিলাম। অবশেষে খুব চিন্তা ভাবনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমার অসুবিধা যতই হোক না কেন আর আমার দায়িত্বের বোঝা যতই অসহনীয় হোক না কেন, সর্বাবস্থায় আমাকে রাজনৈতিক প্রচেষ্টা এবং জাতীয় পুনর্গঠনের এই দুটি কাজ সাথে সাথেই করতে হবে। ফলে যে ময়দান দ্রুত হাতছাড়া হয়ে যাচ্ছে রাজনৈতিক প্রচেষ্টার দ্বারা তা যেন রক্ষা করা যায়। তারপর যতটুকু ময়দান হস্তগত হয় তাকে আয়ত্তে রাখার জন্যে গঠনমূলক কাজের দ্বারা জাতিকে তৈরি করতে হবে। এই সিদ্ধান্তে পৌঁছতে আমি বাধ্য হয়েছিলাম। তার কারণ এই যে আমি আমার রাজনৈতিক প্রবন্ধাদির দ্বারা জাতির মধ্যে একটা আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন কংগ্রেস ও মুসলিম লীগের মাঝখানে একটা দ্বিতীয় পথ অবলম্বন করার প্রয়োজন তারা অনুভব করলো। ফলে আমার উপর এই নৈতিক দায়িত্ব এসে পড়লো যে আমি নিজেই সেই দ্বিতীয় পথ তৈরি করে দেখিয়ে দিই এবং এই পথে চলে বাস্তব প্রমাণ করে দিই যে এইটিই মুক্তির পথ। এই অবস্থায় আমার পশ্চাৎপদ হওয়ার অর্থ এই যে আমি আমার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছি এবং তাদের উস্কানি দিয়ে এমন স্থানে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি যেখানে তার বুক ফাটা তৃষ্ণা অনুভব করছে, কিন্তু পানি কোথাও পাওয়া যাচ্ছে না। ব্যাপার শুধু এতটুকু নয় যে এটা আমারই ধারণা, বরং ভারতের বিভিন্ন অঞ্চল থেকে যে অগণিত চিঠিপত্র আসছে সেসবের স্তূপ দেখার কষ্ট স্বীকার যদি আপনারা করেন তাহলে আপনারা জানতে পারবেন যে দেশের যেসব অঞ্চলে আমার আওয়াজ পৌঁছেছে তারা আমার কাছে কী আশা করছে এবং কোন জিনিসের দাবি করছে। তাদের দাবি পূরণ করতে যদি আমি কুণ্ঠাবোধ করি তাহলে তারা আমাকে কেমন চোখে দেখবে। তারপর খোদার কাছে আমাকে যে জবাবদিহি করতে হবে সে ব্যাপারে তো আমার কেউ শরিক হতে পারে না। যেহেতু আপনারা আমার অবস্থানে নন সেজন্য এটা বলতে পারি না যে এই দায়িত্বের কতটুকু ধারণা আপনাদের রয়েছে যতটুকু আমার আছে। কিন্তু আমি আপনাদের পরিষ্কার বলতে চাই এই দায়িত্বের অনুভূতি আমার উপরে এত বিরাট যে এই দাবি পূরণের জন্য আমাকে যতই ক্ষতি স্বীকার করতে হোক না কেন, আমি একেবারে শেষ হয়ে যাই না কেন, আমার প্রিয়জনদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হোক না কেন, কোনো ভয়, কোনো প্রলোভন অথবা কোনো সম্পর্কের খাতিরে এর থেকে সরে যেতে পারি না।
আর না আমার সম্পর্কে কারো এরূপ আশা করা উচিত, আর না এমন কোনো ব্যক্তি বা দলের আমি সহযোগিতা করতে পারি যাদের সাথে সহযোগিতা করার জন্য আমাকে এই পথ থেকে সরে যেতে হবে। আমার এই সিদ্ধান্ত আমি 1937 সালের 7 জুলাই আমার লিখিত পত্রে চৌধুরী সাহেবকে জানিয়ে দেই। পত্রের মর্ম নিম্নরূপ। আপনার জানা আছে, প্রথমে আমার এটাই পরিকল্পনা ছিল যে নীরবে এক স্থানে বসে কাজের লোক তৈরি করব, তারপর তাদের দ্বারা কোনো বিরাট কাজ নেওয়া যাবে। কিন্তু এই কাজ সময় সাপেক্ষ। এখন অবস্থায় এই যে বিপ্লব মাথার উপর এসে পড়েছে, এ সময় মুসলমানদের মধ্যে যদি কোনো প্রাণ সৃষ্টি করা না যায় তাহলে গোটা জাতি তলিয়ে যাবে। আর গোটা জাতি যদি তলিয়েই গেল তাহলে আমাদের ও আপনাদের কোনো পাত্তাই থাকবে না যে কোনো গঠনমূলক কাজ আমরা করতে পারবো। এ হচ্ছে একদিক। অপরদিকে এ সত্য অনস্বীকার্য যে নিছক ভাষা আন্দোলনের দ্বারা কোনো স্থায়ী সুফল পাওয়া যায় না। গঠনমূলক কাজ এই যে একটি ইমানদার ও সক্রিয় দল তৈরি করতে হবে যা সমস্ত জাতিকে সুসজ্জিত করার যোগ্যতা সম্পন্ন হবে। এখন বিপদ এই হয়ে পড়েছে যে সময় প্রথমে কাজের দাবি করছে, যার জন্য আশু পদক্ষেপ গ্রহণের প্রয়োজন, আর হিকমত সুষ্ঠু ও সুস্থ বিচার বুদ্ধি দাবি করছে অন্য কাজের, অর্থাৎ ক্রমশ গঠনমূলক কাজের। আমি কয়েক মাস যাবৎ এই চিন্তায় মগ্ন আছি যে কি করব। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে পৌঁছেছি যে একসাথে এ দুটি কাজ আমারই করা উচিত। প্রথম কাজের জন্য আমি নিষ্ঠাবান, চরম উৎসাহী এবং সক্রিয় যুবকদের একটি দল তৈরি করতে চাই। তারা জনসাধারণের মধ্যে গিয়ে জাগরণ সৃষ্টি করবে। তার কেন্দ্র উত্তর ভারতের কোনো এক স্থানে হবে। এখন রইল দ্বিতীয় কাজ। এর জন্য আপনার প্রতিষ্ঠানকেই কেন্দ্র বানানো হবে। এখানে দৃঢ় ও স্থায়ী বুনিয়াদের উপর গঠনমূলক কাজ করার জন্য জ্ঞানবানদের একটি দল তৈরি করতে হবে। এই দুটি কাজের সাথে আমার সম্পর্ক থাকবে। এর জন্য এমন এক স্থানে আমি হিজরত করে যাব যেখান থেকে এই দুটি আন্দোলনই সহজে চালাতে পারি। মাওলানা বলেন, এই পত্রে আমি আমার এই অভিমতি ব্যক্ত করেছি যে আমি আমার হেডকোয়ার্টার অন্য কোনো স্থানে বানাবো, যেখান থেকে স্বাধীনভাবে আমি আমার পরিকল্পনা অনুযায়ী রাজনৈতিক আন্দোলন শুরু করতে পারি। সেহেতু হেডকোয়ার্টার এই স্থান থেকে যেন নিকটে হয়, যাতে করে এখানে যে গঠনমূলক কাজ করা হবে তার সাথে আমি সংশ্লিষ্ট থাকতে পারি। এই সিদ্ধান্ত আমি দু কারণে করেছি। এক, আমি আপনাদের নাজুক পজিশন বুঝতে পেরেছি। আমার শুধু এই ধারণাই ছিল না যে এ ধরনের কোনো আন্দোলনের দায়িত্বে কাজ করা আপনাদের জন্য কঠিন, যা কখনো বর্তমান সরকার পছন্দ করবে না, বরঞ্চ আমি নিজেও আপনাদেরকে আমার সাথে এ দায়িত্বে নেওয়া পছন্দ করি না। হয়তো কোনো এক সময় আপনাদের জন্য অসহনীয় হতে পারে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। 2, আমি ব্যক্তিগতভাবে জেনে বুঝে ও পরীক্ষা নিরীক্ষা না করে ধারণা করতে পারতাম না যে আপনাদের সাথে আমার সহযোগিতা হতে পারে কি না। এটা ঠিক যে যে জিনিসের নকশা আমি নিজে তৈরি করেছি, যার উপর নির্মাণ কাজ আমাকে করতে হবে, যার জবাবদিহি আমাকে গোটা জাতির কাছে এবং আখিরাতে খোদার কাছে করতে হবে, তার নির্মাণ ও পরিচালনার জন্য চিন্তা ও কাজের স্বাধীনতা আমার থাকা উচিত। দায়িত্বশীল স্বয়ং জানে যে তার দায়িত্ব সে কীভাবে পালন করবে। যে ইঞ্জিনিয়ারকে সব তৈরি করতে হয় সে ভালোভাবে এর ফয়সালা করতে পারে যে ভিত কীভাবে খনন করতে হয়, দেয়াল কীভাবে গাঁথতে হয়। যদি নকশা তৈরি এবং ঘর নির্মাণের দায়িত্ব তার হয় এবং একটি ইট সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণকারী অন্য কেউ হয়, যে বলবে তা কোথায় রাখা যাবে বা যাবে না, রাখা হলে কখন এবং কোথায় রাখা হবে, তাহলে বুঝতেই পারছেন যে এই অবস্থায় ইমারত তৈরি করা সম্ভবই নয়। কারো ইমারত বানাতে হলে তার নৈতিক দায়িত্ব হবে এ ধরনের হস্তক্ষেপ থেকে বিরত থাকা। আমি পরীক্ষা নিরীক্ষা না করে এ ধারণা করতে পারতাম না যে আমার এই ধরনের স্বাধীনতা এখানে হবে কিনা। যদিও আমার এমন সাহায্য সহযোগিতাকারী অবশ্য প্রয়োজন যারা এই ইমারত বানাবার মাল মশলা জোগাড় করে দেবেন, কিন্তু এমন সহযোগিতা থেকে আমি খোদার আশ্রয় চাই যারা মাল মশলা এ শর্তে জোগাড় করে দেবেন যে ইমারতের নকশা তৈরি এবং নির্মাণ কাজ তাদের ফয়সালাই মানতে হবে। অথবা ইমারত খারাপ হলে জাতির সামনে এবং খোদার সামনে তাদের নয়, আমারই মুখ কালো হবে। যা হোক, এসব কারণে আমি এখানে আসার সিদ্ধান্ত করতে ইতস্তত করছিলাম। কিন্তু 37 অক্টোবরে যখন আমি দিল্লি গেলাম, চৌধুরী নিয়াজ আলী সাহেব মেহেরবানি করে সেখানে আমার সাথে মিলিত হলেন। তার সাথে আমি এখানে এলাম এবং এখান থেকে লাহোর গিয়ে আল্লামা ইকবালের সাথে সাক্ষাৎ করলাম। এই গোটা সফরের মধ্যে আমার চিন্তাধারণা, ইচ্ছা বাসনা ভালোভাবে চৌধুরী সাহেবকে জানিয়ে দিলাম। তারপরে এসব কিছু জানার পর যখন তিনি আমাকে এখানে আসার আহ্বান জানান এবং এই নিশ্চয়তা দেন যে আমার পরিকল্পনা বাস্তবায়নে আমার পূর্ণ স্বাধীনতা থাকবে, তখন আমি ফয়সালা করলাম আমার হেডকোয়ার্টার পৃথক স্থানে বানাবার প্রয়োজন নেই। দুটি কাজের কেন্দ্র একই স্থানে হবে। এই সিদ্ধান্তের ফলে আমি স্থানান্তরিত হয়ে এখানে এসেছি। আপনারা জানেন এই স্থানান্তরের জন্য যে আর্থিক ব্যয় হয়েছে তা আমি নিজেই বহন করেছি। এখানে থাকার জন্য এবং পত্রিকা চালাবার জন্য যে খরচপত্রের দরকার হবে তা আমি বহন করব।
এমনকি যতদিন পর্যন্ত কোনো জমি খরিদ করে আমি বাড়ি না বানাবো ততদিন ওয়াকফের যে বাড়িতে আমি থাকবো তার ভাড়া ওয়াকফ কমিটিকে দিতে থাকবো। ইনশাআল্লাহ কোনো সময় একটি পয়সাও আমাদের কমিটি থেকে অথবা আপনাদের কারো কাছ থেকে আমার নিজের জন্য অথবা আমার পত্রিকার জন্য নেব না। এ কথা ঠিক যে এরপর আমার কোনো নৈতিক দায়িত্ব থাকে না যার ভিত্তিতে আমি এখানে এমন মর্যাদা কবুল করতে পারি যা কোনো প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের বেতনভুক্ত হেডমাস্টারের হয়ে থাকে। আমার মনে হয় প্রকৃত অবস্থার সামনে রেখে আপনারাও এই আশা আমার কাছে করবেন না। এখন আমি আমার প্রস্তাব পরামর্শ পেশ করার পূর্বে এক বাক্যে বলে দিতে চাই যে প্রথম যে বিষয়ের ফয়সালা করতে হবে তা হলো এই যে যদি আমার উপর আপনাদের আস্থা থাকে এবং যদি চান যে এই ইমারত আমি আমার নকশার উপর তৈরি করি তাহলে আমাকে সে এখতিয়ার দিন। আর যদি আপনারা নিজেরাই বানাবার ধারণা রাখেন তাহলে আমাকে পরিষ্কার বলে দিন যাতে আমি ফিরে যেতে পারি। ফিরে যাওয়ার দুঃখ কষ্ট আমি স্বীকার করতে পারি, কিন্তু এটা আমার জন্য হবে অসহনীয় যে আপনারা প্রতিটি পর্যায়ে বলবেন প্রথমে অমুক কাজ করো, অমুক কাজ করো না, আমরা এটা করতে চাই, অমন কাজ করতে চাই না। আমাকে বিরাট ঝড়ঝঞ্ঝার মধ্যে একদিকে ভাঙা নৌকাকে রক্ষা করার অপরদিকে নতুন নৌকা বানাবার চিন্তা করতে হবে। এই কাজে চারপাশের অবস্থার গতিধারা, ভবিষ্যতের সম্ভাবনা, মুসলমানদের মেজাজ প্রকৃতির অবস্থা এবং তার চড়াই উতরাই সময়ের প্রয়োজন, নিজের উপাদান, সম্ভাব্য বন্ধুবান্ধবদের যোগ্যতা, মোট কথা এইসব বিষয়ের উপর ব্যাপক দৃষ্টি রেখে আমাকে মন প্রাণের একান্ত চেষ্টা চরিত্র সহ একটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এমন আধারে এই পদক্ষেপ গ্রহণ করতে হবে যে আমার মনের আলো ব্যতীত অন্য কোনো আলোকচ্ছটা বাইরের দুনিয়া থেকে আমার নজরে না পড়ে। এক পদক্ষেপ যা আমি গ্রহণ করি এবং তা করার সিদ্ধান্ত গ্রহণে এবং দ্বিতীয় পদক্ষেপ করার দিক নির্ণয়ে আমাকে কতটা কলিজার খুন ব্যয় করতে হবে তার অনুমান আর কেউ করতে পারবে না। এখন যদি এমন কোনো ব্যক্তি যার উপরে এই দায়িত্বের বোঝা নেই আর যে এই নকশা তৈরি করেনি আমার পথে এসে এক কথায় আদেশ জারি করে যে এদিকে পা বাড়াতে হবে, অমুক কাজ প্রথমে করতে হবে, অমুক কাজ এখন শুরু করা যাবে না, তাহলে আপনি ধারণা করতে পারেন এবং যিনি না করেন তিনিও ধারণা করতে পারেন যে এই সামান্য কথাটুকুর দ্বারা যা তিনি খোলা মনে বলে ফেলেছেন আমার কত মেহনত পরিশ্রম মাঠে মারা গেল এবং আমার প্রতিষ্ঠিত ভারসাম্য কতখানি জটিলতা ও বিরক্তির সম্মুখীন হলো। একে যদি কেউ সহযোগিতা মনে করেন তাহলে এমন সহযোগিতা আমার প্রয়োজন নেই। নিঃসন্দেহে আমার সহযোগীর প্রয়োজন আছে, কিন্তু এমন সহযোগীর নয় যে একদিকে আমাকে তুফানের বিরুদ্ধে লড়তে হচ্ছে আর একদিকে আমার সহযোগী আমার হাত পা বাঁধতে থাকবে। যদি কোনো ব্যক্তি এমন ধারণা করেন যে তিনি স্বয়ং কাজের চড়াই উতরাই আমার চেয়ে ভালো বুঝতে পারেন এবং তা চালাবার পূর্ণ যোগ্যতা রাখেন তাহলে তিনি নিজে এই দায়িত্ব গ্রহণ করুন। এই অবস্থায় আমি মনে করি আমার প্রয়োজন বাকি। আমি নিঃস্বার্থ ও দ্ব্যর্থহীনভাবে যে প্রশ্ন আপনাদের সামনে রাখলাম আমি চাই যে তার ফয়সালাও আপনারা নিঃস্বার্থ ও নিরপেক্ষ মন দিয়ে করবেন। তারপর যেসব কথা আমি আপনাদের সামনে পেশ করলাম তার উপর চিন্তা ভাবনা করার পর যদি মনে করেন যে এই অবস্থায় আমার এখানে প্রয়োজন নেই তাহলে আমি খোদাকে সাক্ষী রেখে বলছি আপনারা তা প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন না। আর এই বিষয়ের এতটুকু চিন্তা করবেন না যে আমার এখান থেকে চলে যেতে কষ্ট হবে। এই পথে পা বাড়াবার পূর্বে এর চেয়ে হাজার গুণ কষ্ট স্বীকার করার জন্য আমি তৈরি হয়েছি। আর এই সামান্য কষ্ট স্বীকার আমার এর চেয়ে ভালো হবে যে পরবর্তীকালে আমাকে প্রত্যেক পদে পদে মানসিক কষ্ট স্বীকার করতে হবে। এখন আমি আমার এই ব্যাখ্যা বিশ্লেষণের সাথে প্রতিষ্ঠানের কাজ পরিচালনার জন্য 3টি প্রস্তাব পেশ করছি। তার মধ্যে কোনো একটি যদি আপনারা গ্রহণ করেন এবং তার উপর স্থির থাকার ওয়াদা করেন তাহলে এই কাজ পরিচালনার দায়িত্ব আমি গ্রহণ করব। আর যদি এর কোনো একটি আপনারা গ্রহণ না করেন তাহলে চতুর্থ কোনো পন্থায় আমার এখানে থাকা সম্ভব নয়।